সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তর অনুষ্ঠানে। সঙ্গে আছেন নজরুল বিশেষজ্ঞ, কবি, গল্পকার, উপন্যাসিক, নজরুল বিশেষজ্ঞ ডক্টর আনোয়ারুল হক। আনোয়ারুল হক স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। জীবনের শুরু তো নানা পর্যায়ে হয়। হয়। আপনি দীর্ঘ জীবন শিক্ষকতা করেছেন। শিক্ষকতা করতে করতে আপনার শ্রেষ্ঠ উপলব্ধি কি হয়েছে? শ্রেষ্ঠ উপলব্ধি হয়েছে এই যে আমাকে মানুষ হতে হবে আগে। আমি যে কোনো পেশায় যাই না কেন, সোজা কথা হচ্ছে যে মানুষ যদি না হই, আমি যাই হই না কেন, পেশা আমার যাই থাকুক না কেন, আমি প্রকৃতপক্ষে আমার সেই গুণাবলী নিয়ে বাঁচা হলো বলে আমি মনে করি না। আনোয়ার ভাই, তাহলে একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে বলেন। এই বয়সে এসে আপনি রিটায়ার করেছেন কত সালে? আমি 2010-এ রিটায়ার করেছেন, করেছি। তা এখন 2026, তো অনেক বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র। সংখ্যা আমার আমার কাছে উপলব্ধি জায়গা থেকে বলতে চাচ্ছি, সত্যি কি মানুষ হওয়া সহজ? মানুষ হওয়া সহজ, অবশ্যই সহজ। কারণ আপনার সেই জেদ থাকতে হবে এক ভিতরে, আর আপনার লক্ষ্যটা থাকতে হবে যে না, আমি মানুষ হব। আমার তো মনে হয় মানুষ হওয়া খুব কঠিন। কঠিন কিন্তু সহজও বটে, কারণ আপনি ইচ্ছে করলেই হতে পারেন, ইচ্ছা না করলে হতে পারেন না। ইচ্ছেটাই তো আমাদের হওয়া। ইচ্ছাটা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা মুসলমান হতে চাই, হিন্দু হতে চাই, খ্রিস্টান হতে চাই, মানুষ হতে চাই, মানুষ হতে চাই না। সমস্যাটাতেই যায়। হ্যাঁ, আপনি মানুষ হলে আপনি যাই কিছু হন না কেন। আমি ছেলে মেয়েদেরকে একটা উদাহরণ দিতাম যে একটা পাত্র, ধরেন পাত্র তো ধারণ করে, জি, ধর্ম ধারণ করার বিষয়। জি, তো পাত্রে জল ধারণ করে, তো সেই পাত্রটা যদি ফুটো হয় তাহলে সে কি জল ধারণ করতে পারবে? নিশ্চয়ই না। তো আপনি যদি ধর্ম ধারণ করতে চান, আপনাকে মানুষ হতে হবে, অর্থাৎ আপনি সেই পাত্রটা। এই যে শরীরটা আছে না, এটা একটি দেহ মন্দির। এই মন্দিরে যখন আপনি মনুষ্যত্ব বোধ কিংবা মানুষ হিসেবে আপনার নিজের সেই গুণাবলীকে ধারণ করবেন, তখন আপনার এই পাত্র অনুযায়ী আপনাকে ফুটো হলে তো চলবে না, আপনার ভিতরে অন্য খারাপ গুণগুলো থাকলে তো হবে না। সুতরাং আপনাকে মানুষ হতে হলে সেই পাত্রের মতো পরিপূর্ণ সুন্দর একটি পাত্র এবং কোথাও কোনো হতে হবে। ছিদ্র থাকলে চলবে না। না, এই ছিদ্র মানে অসততা। অবশ্যই অসততা, এই ছিদ্র মানে লোভ, হচ্ছে লোভ। হ্যাঁ লোভ, তারপরে অধর্ম, মানে হিংসা, বিদ্বেষ, মানে ওই যে ষড়রিপু এবং পঞ্চেন্দ্রিয়, এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। দিন তারপরে আপনি মানুষ হতে পারবেন। এবং হ্যাঁ, আপনার দৃষ্টিতে খুবই সহজ যে মানুষ হওয়া খুব সহজ। যদি মানুষ তো আপনি হতেই হবে। ঈশ্বর আপনাকে, আল্লাহ, ভগবান, ঈশ্বর আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছে, ফিরেও যেতে হবে আপনাকে মানুষ হিসেবে। যেমন সেদিন আমি এক জায়গায় পড়লাম বা দেখলাম যে মানুষ স্বর্গে যাবে, অমানুষ যাবে না। তাহলে আপনাকে আগে মানুষ হতে হবে। তো আপনি যাই হিসেবে মৃত্যুবরণ করেন না কেন, আপনি যদি মানুষ হিসেবে মৃত্যুবরণ করেন, অবশ্যই আপনি বেহেশত বলেন, স্বর্গ বলেন, যাই বলেন, সেটা আপনার প্রাপ্য। বাট আদারওয়াইজ আপনি সেটা পাবেন না। একদম পরিষ্কার একদম হিসাব। আনোয়ার ভাই, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই শিক্ষকতা পেশা, ধরুন আপনারা যখন শিক্ষকতা, আমার নেশা, সেটা আপনার পারিবারিকভাবে একটা শিক্ষকতার ব্যাপার আছে, বলুন। আছে। আমার বড় বোন শিক্ষক ছিলেন। কি নাম ওনার? খালেদা হানুম। তিনি ফজলনগর স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। খালেদা হানুম, তার নাম তো আমরা জানি। হ্যাঁ, উনি আমার বড় বোন। উনি শিক্ষক হিসেবে রিটায়ারমেন্ট করেছেন ওই ফজলনগর গার্লস গভর্নমেন্ট কলেজ থেকে, কুমিল্লা। আমার পরের বোন দিদার হানুম, উনিও শিক্ষক, বাংলায় শিক্ষক ছিলেন, চান্দিনা মহাবিদ্যালয়ে ছিলেন। আর তারপরে তো আমি, আর আমার বড় দুলাভাই তিনিও চান্দিনা কলেজের প্রিন্সিপাল ছিলেন, বাংলা সাহিত্যে পড়াশোনা করালো, ভদ্রলোক। তারপরে কি নাম? কার? আপনার বড় দুলাভাইয়ের নাম কি? বড় দুলাভাইয়ের নাম মুস্তফা আজাদ কামাল। আচ্ছা, চেনে সবাই, ওখানে সবাই চেনে। রেদওয়ান আহমেদ সাহেবের যে কলেজটা, ওইটা। তারপরের বোন লেতুফা হানুম, সেও কুমিল্লা মহিলা কলেজে ইকোনমিক্সের শিক্ষক ছিল। পরে তার হাজব্যান্ডের সঙ্গে শিক্ষকিতে চলে যায়, শিক্ষক তার করেনি। বলতে গেলে এই 5 জন আমরা আমাদের পরিবারের মধ্যে শিক্ষক। আর বাকি যে 3 ভাই আমার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রিটায়ারমেন্টে গেছে। একজন মেজর ছিল, সেও রিটায়ারমেন্টে গেছে। আর একজন এয়ার ভাইস মার্শাল হাসান, সেও রিটায়ারমেন্টে গেছে। এই আমরা 7 ভাই বোনের পরিবার। তো এর মধ্যে আমরা 5 জন শিক্ষক ছিলাম। বলা যায় যে আপনারা একটা শিক্ষার মধ্যে পরিমণ্ডলী ছিলেন। শিখলাম। আমার বড় বোনকে আমি দেখতে দেখতে বড় হয়েছি, তার কাছে আমি লেখাপড়া শিখেছি। এবং তিনি সবসময় সাদা শাড়ি পরতেন, লাল পেরে, কালো পেরে, কিংবা বিভিন্ন পাড়ের, সবসময় সাদা, শুভ্র। এই যে শুভ্র সুন্দরের যে একটি চেতনা, এটা আমার মধ্যে কাজ করেছে বা ক্রিয়া করেছে সেই সময় থেকে। আমার বড় বোনকে দেখতাম যে সকালবেলা উনি স্কুলে যাচ্ছেন, সেই সাদা শাড়ি পরে যাচ্ছেন, এবং উনি নিজেও ফর্সা ছিলেন। তো একটা মানে জাস্ট একটা শুভ্র মানে সৌন্দর্য নিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন, আসছেন, সবসময় দেখছি। আর আমার শিক্ষকরা যারা ভিক্টোরিয়া কলেজের,
আমি তো ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট পড়েছি, অনার্স পড়েছি। আমার শিক্ষক যেমন নাম আপনি জানবেন, অধ্যাপক বদরুল হাসান, নিশ্চয়ই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই বদরুল হাসান স্যার, বদরুল হাসান, মোবাশ্বের আলী মহাশয়ের বিশিষ্ট আমার লেখক শিক্ষক ছিলেন এবং ইনি আমার বিভাগীয় প্রধান ছিলেন। বরিশ পাস্তাকনাকে নিয়ে তিনি বই লিখেছেন, ওনার বিশ্ব সাহিত্যের উপরে উনি প্রচুর বই আছে। মহাশয়ের মধুসূদন নবজাগৃতি নামে ওনার একটি বই আছে, বিস্ময়কর বই। চমৎকার বই এগুলো। তো উনি ছিলেন আমার শিক্ষক এবং আমাকে খুব স্নেহ করতেন। কাজী নুরুল ইসলাম, অধ্যাপক অশোকাঙ্কুর মুখোপাধ্যায়, অধ্যাপক অশোক মুখার্জি, তারপরে নূরজাহান বেগম, তারপরে ডক্টর স্বপ্না রায়, এরা আমার শিক্ষক ছিলেন। তো এরা সব সময় আমি দেখতাম যে এদের পোশাক সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, শুভ্রতার প্রতীক যাকে বলে, সৌন্দর্যের প্রতীক। এবং দেবতার মতো একজন কথা বলতেন ক্লাসে যখন কথা বলতেন। আমি কিন্তু আসলে ওদের দেখতে দেখতে মনে করেছি না, এইটাই একটি পেশা যার মধ্যে সৌন্দর্য আছে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ কাজ করে, যার মধ্যে মানবিকতা বোধ কাজ করে, যিনি সত্য সুন্দরকে শিক্ষা দেন এবং সৎপথে চলার পরামর্শ দেন। কখনো তাদেরকে আমি বিচ্যুত হতে দেখিনি সত্য থেকে, হ্যাঁ, ন্যায় থেকে। এবং এবং কোনো সময় তারা ওই আজকে যেরকম আমরা করি আর কি, মানে 9টার ক্লাস 9:30, যেটা আমি আমার নিজের জীবনে করেছি। আমি ভিক্টোরিয়া কলেজে যখন ছিলাম, যখন বিভাগীয় প্রধান হয়েছি, আমার শিক্ষককেও আমার সময়ে ক্লাসে 1 মিনিট দেরি করতে পারিনি। আমি গিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতাম, দেরি হয়েছে আমি ক্লাসে ঢুকে গেছি, শিক্ষক এসে বাইরে দাঁড়িয়ে আছে, আমি এভাবে শিক্ষা দিয়েছি। অর্থাৎ আমি আমার নিজের জীবন থেকে আরম্ভ করে, ব্যক্তিগত জীবন আচরণ থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে আমার শিক্ষকতা পেশাটাকে, ওই যে বললাম নেশা, এটা আমার পেশা ছিল না। এবং এই পেশার মধ্যে থেকে আমি আজকে যে পর্যন্ত এসেছি, আমি স্যাটিসফাইড এই কারণে যে আমার মধ্যে তৃপ্তিবোধ কাজ করেছে, কারণ আমার তো এর বেশি চাহিদা ছিল না। আমি শিক্ষক হয়েছি, হতে চেয়েছি এবং হতেই চেয়েছি। 3বার ইন্টারভিউ দিয়েছি শিক্ষকতার। প্রথমত মানে 78 সালে পাশ করলাম তো ইউনিভার্সিটি থেকে, ইস্পাহানি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষকতা করতে গেলাম এবং ইন্টারভিউ দিলাম, একজন নেবে। আমি মনে মনে ভাবলাম, যেটা আমি আমার ছেলে মেয়েদের বলি, আমিই তো হবো, আমি ছাড়া আর কে আছে এখানে, হয়েছি। বাহ। তারপরে ওখানে আমাকে যখন 1 বছর যেতে যেতে আমার এক মামা বললেন যে তুমি ক্যাডেট কলেজে একটু ট্রাই করো। আমি ঠিক আছে গেলাম ক্যাডেট কলেজে ট্রাই করতে, ওখানে 3 জন নেবে। তো 3 জন, এখানে তো একজন আমি হবো, এটা অনিবার্য হয়েছি। এবং সেদিনেই আমাকে তারা বললো যে কোথায় যাবেন, সিলেট আর পাবনা। আমি বলছি সিলেট যাব, সিলেট আমার, কারণ আমি আবার আপনাকে বলে রাখি, আমি একটু বলি আল্লাহ পছন্দ করি। আমি সুফিজমের ব্যাপারগুলি আমার কাছে খুব ভালো লাগে, ক্রিয়া করে। এটা সুযোগ হবে। হ্যাঁ, এটা আমার বাপ দাদার তরফ থেকেই আমি পেয়েছি। কুমিল্লা আমার বাপ দাদার তরফ থেকে, বাব্য আমাকে নিয়ে যেতেন সিলেটে সবসময়, প্রতি বছর একবার। তো সেই হিসেবে আমার সিলেট পছন্দ করেছি, সিলেট গেছি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে ক্যাডেট কলেজটা আসলে ছাত্রদের জন্য যত ভালো, শিক্ষকদের জন্য ততটা ভালো নয়। ভালো নয় বলতে এটা একটা খাঁচার মতো। আমি ভাবলাম যে না, আমি তো মুক্ত প্রাণ মানুষ, আমি তো স্বাধীনচেতা মানুষ, আমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবেই। তো গভর্নমেন্ট কলেজে পিএসসি, তখন আমার পিএসসি করা ছিল, এটা লাস্ট পিএসসি ছিল, এটা ছিল 80 সালে, 1980 সালে শেষ পিএসসি যেটা, এরপরে তো বিসিএস হয়েছে। তো দিলাম, 3 জন নেবে, তো 3 জনে একজন তো আমি হবই, কোটা ছিল তখন, হয়েছে। এই 3বার শিক্ষকতার জন্য ইন্টারভিউ দিয়েছি, 3বারই আমি শিক্ষক হয়েছি এবং শিক্ষকতা জীবন নিয়ে আমি এখন পর্যন্ত 43 বছর শিক্ষকতা করেছি, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই, আপনি যে আনন্দ এবং গৌরবের সঙ্গে বললেন যে আমি শিক্ষক হতে চেয়েছি, এবং যে শিক্ষকদের দেখেছেন আপনি উদ্বুদ্ধ হয়েছেন যে এইরকম নান্দনিক মানুষ, শুদ্ধ মানুষ, সুতরাং এদের মতো আমি শুদ্ধ হব, সেটা হওয়ার একমাত্র পথ হচ্ছে শিক্ষকতা, এবং আপনি ছাত্রদেরকে এই জ্ঞান বিতরণ করেছেন। আমি প্রশ্ন করতে চাই যে সেটি হচ্ছে যে আপনার আজকাল সমাজ ব্যবস্থায় যে পরিণতি, যে পরিস্থিতি, যে ছাত্ররা যেভাবে শিক্ষকদের উপর চড়াও হয়েছে গত 2-1.5 বছর আগে, আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশে, আপনার কিছু মনে হয় যে আপনাদের শিক্ষাটা যথার্থ সফলভাবে গ্রহণ করেছে আপনার ছাত্ররা? আমাদের তো দোষ আছে ভাই, আমি তো ঠিক জায়গায় নেই। আমি এখন বড় যদি না হয়ে যায়, আমি আপনাকে গল্প করি। জি। গল্পটা হলো, দেখুন আমি আমার শিক্ষকতা পেশাটাকে মনে প্রাণে নিয়েছি। জি। আমার তখন বেতন ছিল, আমি সেভাবেই আমি চলেছি, আমার 2 মেয়েকে মানুষ করেছি। আমি যখন সিলেট ক্যাডেট কলেজ থেকে চলে এলাম গভর্নমেন্ট কলেজে, আমাকে তারা
পোস্টিং দিল আলিয়া মাদ্রাসায়। আপনি চিন্তা করেন, আমি জানতামই না যে আলিয়া মাদ্রাসা একটি গভর্নমেন্ট কলেজ হিসেবে। আমি গিয়ে বললাম ডিজি অফিসে যে আমাকে এখানে দেবেন না, কারণ আপনাকেই যেতে হবে। তখন কিন্তু আমার এই গোঁফ টোফ মানে এগুলো ছিল না, চেহারাটা ইয়াং একটু ছিল। একটু অন্যরকম ছিল। তো আমি বলি কেন যেতে হবে? বলে আপনারা না গেলে তো ওরা ইয়ে হবে না, একটু মডার্নাইজ হবে না। পারলাম না চেঞ্জ করতে, আমাকে যেতেই হলো। যাওয়ার পরে আমি দেখলাম যে ছাত্ররা তো খারাপ নয়, এই ছেলেরা তো খারাপ নয়, খারাপ তো আমরা। কারণ আমি আমাদের মধ্যে এই সমস্ত গলদ দেখতে পেয়েছি। মৌলানাদের মধ্যে যারা এখানে বুজুর্গ লোক ছিলেন, তারা আমাকে খুব পছন্দ করতেন। এবং একজন তো আমার বড় মেয়ের নামই রেখেছে, এবং তাই জিল্লুর রহমান সিদ্দিকী। আমি খুব পছন্দ করতাম লোকটাকে, এত বিউটিফুল মৌলানা। আমার প্রিন্সিপাল ছিলেন মৌলানা আব্দুল মান্নান, তিনিও খুব ভালো লোক ছিলেন। সবাই ভালো লোক ছিল, কিন্তু মাঝখানে অন্তত 60% লোক ভালো ছিল না। কারণ আমাদের মধ্যে গলদ ছিল, তারা নকল ধরতো না, নকল করতে প্রশ্রয় দিত। তারপরে আপনার ঠিকমতো ক্লাস নিত না, তাদের চাল চলন ভালো ছিল না। কিন্তু এখন কথা হচ্ছে এই ছেলেরা তো এগুলো দেখে। প্রথম দিন ক্লাসে গেলাম, বাংলা পড়ে দেখেছি, ছেলে আমাকে দাঁড়িয়ে বললো, স্যার বাংলা তো হিন্দুর ভাষা। আপনি অবাক হবেন শুনলে, তখন 1980 সাল। এই অবস্থাটা কিন্তু এখনো আছে, হ্যাঁ, এখন আরো তীব্র এখনো হয়েছে। আছে, তীব্র হয়েছে। তীব্র হয়েছে। তাই আমি বললাম, কেন বাংলা ভাষা হিন্দুর ভাষা বলছো বাবা? তো আমি বললাম ঠিক আছে, তো তুমি কি আমাকে মুসলমান মনে করো? আপনি হইলেও হইতে পারেন, আমার কয় সিলেটি ভাষায়। তাহলে তাই নাকি? তো তুমি বলে আমি মুসলমান। তো তো ভালো কথা, মুসলমান তো মুসলমান তো বললে তুমি, বাংলা যদি হিন্দুর ভাষা হয় তো মুসলমান হয়ে তুমি বাংলা ভাষায় কথা বলছো কেন? এই তখন সে থমকে গেল। তাহলে কে তোমাকে এই কথাটা বলেছে? হুজুর বলেছে। এই কিন্তু আমি শুরু করলাম এদেরকে মোটিভেশন। বিশ্বাস করুন, 7 বছর আমি আলিয়া মাদ্রাসা থেকে বেরোতে পারিনি বিকজ অফ দিস স্টুডেন্ট। তারা আমাকে ছাড়তে চাইতো না, এবং আমি পালিয়ে বলতে গেলে চুপচাপ বদলি হয়েছি সিলেট গভর্নমেন্ট কলেজে। আমার ওই গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল সাহেব আমাকে একদিন যখন বললেন, স্যার আমি তো এখানে 7 বছর হয়ে গেছে, আমার তো বেরোতে হবে এখান থেকে, উনি তখন ডিজিতে টেলিফোন করে আমাকে সিলেট গভর্নমেন্ট কলেজে নিয়ে গেছেন। তাহলে এই যে বিষয়টি, এই বিষয়টি আপনি খেয়াল করে দেখুন। নিশ্চয়ই। একজন শিক্ষক ভয়ঙ্কর, হিসেবে ভয়ঙ্কর তারা আমাকে ব্যাপার। কেন ভালোবাসলো, এবং তারা আমার ঘরে এসে বলে, স্যার আপনি তো ভালো। কেন ভালো? আপনি নকল ধরেন, হুজুরে তো আমাদের বাধা দেয় না। এবং হুজুর আমাকে বলছে, তারা বলে মারি লেবো তানারে। আমি বললাম কেন মারি লেবো? তো ছেলেরা এসে বলছে, আমরা কেন মারবো স্যার? আপনি অন্যায় করতেছি, এটা তো আমরা বুঝতেছি, তা আপনি তো বাধা দিবেন, তা আপনি তো বাধা দেন না, তা আপনি তো স্যার বাধা দেন, তা আপনি তো ভালো মানুষ স্যার, আমাকে বলে। অর্থাৎ ভালোটা ওদেরকে শেখাতে হয়। শেখাতে হয়তো, আপনার আচরণ দিয়ে শেখাবেন না আপনি। আমি যখন ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে গভর্নমেন্ট কলেজে এলাম, তখন তো ওই যে বললাম যে টাকার একটু টানাটানির মধ্যে পড়লাম। তো আমাকে আমার ক্যাডেট কলেজের এক স্যার, মানে ভাইস প্রিন্সিপাল সাহেব, অধ্যাপক আলামিন সাহেব, উনি আমাকে বললেন যে আপনি ক্যাডেট কোচিং করেন। তখন কিন্তু সিলেটে ক্যাডেট কোচিং ছিল না। আমি তো করবো, বলছে হ্যাঁ ওটা করেন। তো শুরু করলাম, আমি 3 জন ছাত্র নিয়ে শুরু করলাম। বাড়তে বাড়তে এমন অবস্থা হলো, রেপুটেশন হয়ে গেল, বাড়তে এমন অবস্থা হলো 3 বেচে আমি প্রায় 40 জন ছাত্রের পড়াই। পয়সা আসতে লাগলো। আমি তো বুঝতে পারছি যে আমার সংসারের মধ্যে লোভ বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আমার বড় মেয়েটা জন্ম নিয়েছে গভর্নমেন্ট স্কুলে, আম্বরখানা না জিন্দাবাজার গভর্নমেন্ট স্কুলে তাকে ভর্তি করিয়েছি ক্লাস 1-এ। তো হঠাৎ একদিন আমার মনের মধ্যে একটা জিনিস আসলো, সেটা হলো যে যে ছাত্রগুলিকে আমি দেখি বা আসে আমার কাছে, তারা দেখলেই আমি বুঝতে পারি কোন ছেলেটা ক্যাডেট কলেজে টিকবে আর কোন ছেলেটা টিকবে না। তাহলে বাকি ছেলেগুলি আমি নেই কেন? এটা এই পোকাটা আমার মাথার মধ্যে ঢুকেছে। কারণ ওখানে আমার একটা জিনিস শিখেছি যে ওই যে অতিরিক্ত লোভ করা ব্যাপারটা, ঘুষ দেওয়ার ব্যাপারটা, এগুলি তো আমি খুব মনে প্রাণে ঘৃণা করি। তো শেষে আমি কী করলাম, চিন্তা করলাম, আরে তা তো ঠিক, আমার মেয়ের দিকে তো আল্লাহ নজর দেবে না যদি আমি বাকিগুলির দিকে নজর দিতে না পারি। 10 জনের বেশি, 5 জনের বেশি ছাত্রের বেশি তো আমি নজর দিতে পারি না, তাহলে বাকিগুলো নেই কেন? সংসারে তো লোভ আছে, আমি জানি, আমাকে বলা হচ্ছে থাক নাও ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম না, চুপচাপ আমি বদলি হলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। এবং সেখানে গিয়েও একটা ঘুষের ব্যাপার ছিল। ডিজি অফিসে গেলাম বদলি হব, আমার কাছে সে আমলে 5,000 টাকা ঘুষ চাইলো। এখন ঘুষ তো খাবো না, দেবো না, এটা কী করে দিই? ভীষণ বিপদে পড়ে গেলাম। আমি আমার শ্বশুরকে বললাম যে এরকম বদলি হতে গেলে তো ঘুষ চায়, তো কী করব? তো বলে যে কী করবে, তুমি একটা কাজ করো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে একটা কুকুর পড়েছে, ও তোমাকে যেতে দেবে না, তুমি কী করবা? তাই বলে কী করবো? কয়েকটা রুটি কিনে দিয়ে দাও।
এর পরের দিন গিয়ে আমি ওকে 5,000 টাকা দিয়েছি। এবং আমার জীবনে যতবার ঘুষ দিয়েছি এই কুকুরকে খাবার দিয়েছি মনে করে আমি দিয়ে দিয়েছি, এবং আমার সব কাজ হয়ে গেছে, কোনো রকমের প্রতিবন্ধকতা হয়নি। অসাধারণ বলেছে আপনার শ্বশুর। তিনি তিনি কি করতেন? তিনি পুলিশ অফিসার ছিলেন, রিটায়ারমেন্টে ছিলেন তখন। ভালো লোক ছিলেন, সৎ লোক ছিলেন। কিন্তু একটা ভালো পরামর্শ দিয়েছে যে তুমি হ্যাঁ, কুকুরকে দাও। আমি সবসময় তাই করি। মানুষকে না, যে না ঘুষ না খায় না, সে তো মানুষ হতে আমি পারে না। কুকুরকে খাবার দিই, কারণ আমাকে তো জবাব দিতে হবে, তুই জবাব। ঘুষ দিলি কেন? হ্যাঁ। তাই আমি বলবো যে তোমার রাজ্যে তো মানুষ ছিল না, তোর কুকুর ছিল, আমি কুকুরকে খাবার দিয়েছি, আমি চলে গেছি। বাহ, চমৎকার। এর মধ্যে দিয়ে দর্শক যারা বোঝায় তারা বুঝে নেবে। আনোয়ার ভাই, আপনি নজরুল বিশেষজ্ঞ বা নজরুল গবেষক হিসেবে একটা জায়গায় নিজেকে উপস্থাপিত করেছেন। আপনি নজরুল গবেষণার জন্য বাংলা একাডেমি থেকে পুরস্কার পেয়েছেন এই তো বছর খানেক হবে, 2025 সালে। আপনাকে আমি অভিনন্দন জানাই, যে খুব খুশি হয়েছি যে আপনি এই পুরস্কারটা পেয়েছেন। আমি জানতে চাইছি, নজরুলের ভেতর প্রবেশের পেছনে একটা ভূমিকা আছে, একটা গল্প আছে, একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ডক্টর সৈকত আজগর। এটা একটু জানতে চাই। ডক্টর সৈকত আজগর 1999 সালে ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের প্রধান ছিলেন। আমি তখন সেখানে প্রভাষক। তিনি যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে নজরুলের শতবর্ষ পালন করবেন। তো আমাকে দায়িত্ব দিলেন পুরো অনুষ্ঠানের যোগাযন্ত্র করার জন্য। তা আমি করতে করতে একসময় বললাম যে স্যার, আপনি তো অনেককে পুরস্কার দিতে যাচ্ছেন, তো আমাদেরকে কিছু দেবেন? তো বলে যে কেন, আপনার বই টই আছে কিছু? আমি বলি না, আমার কোনো বই নেই। কেন নেই? আমি যে নেই আর কি। তো বলে যে তা বই লিখেন। তো আমি কী লিখবো? নজরুলের উপর পুরস্কার দিচ্ছি, নজরুল সম্পর্কে লিখেন। আমি নজরুল সম্পর্কে কী লিখবো? আপনি কুমিল্লার লোক, নজরুলের বিষয় আপনার চোখের সামনে পড়ে আছে। আমি কোথায়? বলে যে এই যে দৌলতপুর নার্গিসের বিষয়টি। তাহলে যে ঠিক আছে লিখবো, তো আপনি নামটা ঠিক করে দেন। উনি আমাকে নাম ঠিক করে দিলেন, নজরুল নার্গিস প্রসঙ্গ নবমূল্যায়ন বইটি। এই যে বইটি আমার প্রথম বই আর কি নজরুলের বিষয়ে। আপনি দেখুন এখানে আছে ওই এই যে এইটি। এবং উনি আমাকে বই জোগাড় করে দিলেন, এবং ক্লাসে লেকচার শেষে উনি আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে তিনি বলতেন লিখতে শুরু করেন। 1 মাসের মধ্যে তিনি আমাকে দিয়ে এই গ্রন্থটি লেখালেন, নজরুল নার্গিস প্রসঙ্গ। এবং এটি আমার জীবনে নজরুল সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়েছে, তার প্রতি প্রেম ভালোবাসা যেটাই বলেন আপনি। এবং আমি বলি যে আমি নজরুলের প্রেমিক, আমি অন্য কিছু নেই। সুতরাং সেই হিসেবে আমি এখন পর্যন্ত যা কিছু করেছি তাকে ভালোবেসেই করেছি, এবং তাকে অনুসন্ধান করছি বলা যায়। এই যে দেখেন, হয় কি দরজাটা তো বন্ধ থাকে, কেউ যদি টোকা দেয় তখন আপনি দরজাটা খুলবেন। আপনার এই যে নজরুল পৃথিবী তৈরি করে দিয়েছেন একটা টোকা দিয়ে, কে? ডক্টর সৈকত আজগর। আমাদের এই মানুষগুলো আছে বলেই কিন্তু আমরা বিকশিত হই, আমরা প্রণোদিত হই, আমরা উল্লসিত হই, আমরা নতুন নতুন পথ আবিষ্কার করতে পারি। আজকাল বোধহয় এরকম মানুষের সংখ্যা একটু কম। খুব কম। কেন জানি না, তবে আমি কিন্তু এটা করে যাইনি। আমি আমার জুনিয়রদের যারা আছে লেখালেখি করে, আমার ছাত্ররা, ছেলেমেয়েরা যারা আছে, তাদেরকে আমি সবসময় এই উৎসটা দিয়ে যাই। এবং এখন পর্যন্ত আপনি বিশ্বাস করবেন, আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পিএইচডি ডিগ্রিটা করেছি 2023 সালে। হ্যাঁ, এই বিষয়ে আসবো, অনেক লেটে করেছেন আপনি। এই কথাটাই আমি বলি যে কখনো হাল ছাড়তে নেই, কখনো হাল ছাড়বে না। এবং তুমি বিশেষ করে লেখাপড়ার মধ্যে যদি তুমি থাকো, একটা আনন্দের জীবন তুমি পাবে। অসাধারণ আনন্দের জীবন লেখাপড়া। শুধু দর্শক আপনাদেরকে জানাচ্ছি আরেকটা বই সম্পর্কে, আনোয়ারুল হক, প্রফেসর আনোয়ারুল হক, নজরুল ও তার বৈরী পক্ষ। এবং এই বইটি সম্পর্কে বলবার আগে আমি আপনাদেরকে একটু সূচনাটা দেখাতে চাই, যে আসলে আমরা কতটা অজানা একটা জগতের ভেতরে আছি। প্রথম অধ্যায় নজরুল ব্রিটিশ পক্ষ, দ্বিতীয় অধ্যায় নজরুল শনিবারের চিঠি, তৃতীয় অধ্যায় নজরুল মোহাম্মদী পক্ষ, চতুর্থ অধ্যায় নজরুল ইসলাম দর্শন, মুসলিম জগৎ, পঞ্চম অধ্যায় নজরুল বৈরীপক্ষ নওবাহার সুলতান, ষষ্ঠ অধ্যায় নজরুল প্রবাসী। অর্থাৎ নজরুল কিন্তু মুসলমান কর্তৃক আক্রমণ থেকে রেহাই পাননি। এটি কিন্তু এইখানে সেখানে নানাভাবে কথা হয়েছে। তো মুন্সি রেয়াজউদ্দিন পর্যন্ত লিখেছেন কোনো কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পাঠ করবার পর যে লোকটা মুসলমান না শয়তান। যাই হোক, এই যে বৈরী পক্ষে বইটি, এটা কিন্তু একটা অসাধারণ, এটা নজরুল ইনস্টিটিউট প্রকাশ করেছে। জি, 2001 সালে মোহাম্মদ নুরুল হুদা যখন এর পরিচালক ছিলেন, নির্বাহী পরিচালক ছিলেন। এই বইটির একটা অসাধারণ বই। এইটার মাথায় কিভাবে এলো যে এইটা বই করা দরকার নজরুলকে নিয়ে? এইটাও আমাকে ডক্টর সৈকত আজগরই মাথায় দিয়েছেন যে এর পরের বই আপনি এটা করবেন, কারণ নজরুলের এই বিষয়টি নিয়ে কেউ কাজ করেনি। এবং সেই হিসেবে আমি যখন ধরেছি, আমি নিজেই অবাক হয়েছি এবং আমি ঋদ্ধ হয়েছি, এবং আমি খুব আনন্দের সঙ্গে কাজটি করেছি।
এই কাজটি করেছে, নজরুলের বৈরিপক্ষ। কারণ নজরুল সারা জীবন বিরুদ্ধাচরণ করেছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই করে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। এবং আশ্চর্য একটি লোক এবং অসাধারণ একজন কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন একজন কবি নেই যে জীবনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত 42 পর্যন্ত তাকে সংগ্রাম করে যেতে হয়েছে, নিজের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে, বন্ধুদের বিরুদ্ধে, এবং সর্বোপরি এই ঘরে যে স্ত্রী পঙ্গুত্ব বরণ করে নিয়ে প্রমীলা যে শুয়ে আছেন, এই নিয়তির বিরুদ্ধেও তাকে যুদ্ধ করতে হয়েছে। এবং একই সঙ্গে তিনি তো কবি যদিও, কিন্তু তিনি এই পরাধীন ভারতের স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন, তিনি লিখেছেন। হ্যাঁ, তো সুতরাং তিনি শুধু কবি না, তিনি রাজনীতিকও। হ্যাঁ, অবশ্যই রাজনীতিক, এবং সঙ্গে সঙ্গে তিনি দার্শনিকও বটে। এবং তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে তার যে একাত্মবাদিতা, বা বলা যায় যে একত্ববাদ, কিংবা ওই যে সমন্বয় সাধন করেছেন, যেটা তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছুর মধ্যে তিনি একটা মিলনের চেষ্টা করেছেন। যে অভেদ ধর্ম, যেটি অভেদ, আপনি বিশ্বাস করুন আমি ইসলাম ধর্মাবলম্বী লোক, কিন্তু আমার মধ্যে যদি এই অভেদ বিশ্বাসটি না থাকে, তাহলে স্রষ্টা তো সবাইকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই আপনি কাকে আলাদা করবেন? কেন আলাদা করবেন? রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা আছে, যত মত তত পথ। গন্তব্য কিন্তু একটি, কিন্তু রাস্তা অনেক ভিন্ন। তো এখন এই ভিন্ন মাত্রায় আমি লালনের সম্পর্কে সেদিন একটি আর্টিকেল লিখতে গিয়ে লিখেছি যে আমাদের গন্তব্য এক, পথ ভিন্ন। অজস্র পথ, কোটি কোটি মানুষ, কোটি কোটি চিন্তা, কোটি কোটি দর্শন, গন্তব্য একটা। সুতরাং আপনি তো অভেদ করতে পারেন, ভেদ করতে পারেন না। আপনি অভেদ নীতি, আপনাকে যদি সত্যিকার অর্থে আপনি স্রষ্টার সৃষ্টি মানেন এবং স্রষ্টার কাছেই আপনি ফিরে যেতে চান, অবশ্যই আপনাকে অভেদ নীতি মেনে যেতে হবে। আপনার একটা কবিতা শোনাবেন আমার দর্শকদের। নিখুঁত কবিতাটির নাম। কোনো খুঁত নেই, নিখুঁত। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি নেই। তারপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে।